উম, একটু কল্পনা করা যাক। হ্যাঁ, ধরুন সম্পূর্ণ নিরস্ত্র একজন গুপ্তচর। রাইট। সম্পূর্ণ একা একজন মানুষ শত্রুর সবচেয়ে সুরক্ষিত দুর্গে ঢুকল, আর সে শুধু শত্রুর সেনাপতিদের ঘায়েল করল তা কিন্তু নয়। একদম, যুদ্ধের আগেই তাদের রাজধানীর প্রায় 1/4 পুড়িয়ে ছাই করে দিল। আর সবচেয়ে বড় কথা হলো, এই পুরো ঘটনাটা ঘটল দিনের আলোতে, মানে খোদ শত্রুর রাজার চোখের সামনে। শুনলে মনে হয় না এটা বোধহয় আধুনিক হলিউডের কোনো ব্লকবাস্টার অ্যাকশন মুভির স্ক্রিপ্ট? ঠিক তাই। অনেকেরই মনে হতে পারে এটা কোনো গালগল্প, কিন্তু আমাদের হাতে থাকা প্রাচীন বাল্মীকি রামায়ণ, বিভিন্ন আধ্যাত্মিক ধারাভাষ্য আর আধুনিক সামরিক বিশ্লেষণের পাতা উল্টালে ঠিক এই চিত্রটাই ফুটে ওঠে। আসলে আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা রামায়ণের অত্যন্ত সুপরিচিত একটা ঘটনা নিয়ে কথা বলবো, লঙ্কা দহন। হ্যাঁ, আর আমরা এটাকে কোনো সাধারণ পৌরাণিক জাদুকথা হিসাবে দেখব না, বরং আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব যে এটি আসলে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটা কাভার্ড মিলিটারি অপারেশন বা ছদ্মবেশী সামরিক অভিযান ছিল। মানে সোর্সগুলো ঘাঁটলে একটা অদ্ভুত দ্বৈত সত্তার কথা বারবার উঠে আসে। একদিকে হনুমান ছিলেন রামের প্রতি নিবেদিত প্রাণ একজন ভক্ত, আর অন্যদিকে, একজন দুর্ধর্ষ সুপ্রশিক্ষিত কমান্ডো। তাই না? একদম তাই। এই দুটি সত্তা কিভাবে তার প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল সেটাই আমরা দেখব। লঙ্কা দহন কোনো অন্ধক্রোধের বিস্ফোরণ ছিল না। রাইট। এটা ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় নেওয়া কিছু নিখুঁত সামরিক সিদ্ধান্তে চূড়ান্ত রূপ। আচ্ছা, চলুন বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। এই যে সুপরিকল্পিত ছক, এর শুরুটা কিন্তু লঙ্কায় পা রাখার ওই প্রথম মুহূর্ত থেকেই বোঝা যায়। হ্যাঁ, শত যোজন মহাসাগর পাড়ি দিয়ে তিনি লঙ্কায় পৌঁছালেন। মানে স্বাভাবিকভাবেই এতটা পথ পেরিয়ে আসার পর যে কারোর ক্লান্ত থাকার কথা, বা সে চাইবে সরাসরি শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে। কিন্তু প্রাচীন গ্রন্থগুলো বলছে তিনি তা করেননি। না, বরং তিনি নিজেকে একটি ক্ষুদ্র মশার বা মক্ষিকার আকার দান করলেন, যেটাকে আমরা আধুনিক সামরিক ভাষায় বলতে পারি মাইক্রোড্রোম ইনফিল্ট্রেশন। মানে শত্রুর র্যাডারে ধরা না পড়ার জন্য এর চেয়ে ভালো কৌশল আর কি হতে পারে? আর এই কৌশলতার পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণও আছে আসলে। গুপ্তচরবৃত্তির প্রথম নিয়মই হল আপনি যে সেখানে আছেন সেটা যেন শত্রু ঘুণাক্ষরেও টের না পায়। আচ্ছা। সোর্সগুলো জানাচ্ছে রাতে লঙ্কায় লুকিয়ে ঢোকার সময় হনুমান কৌশলগতভাবে প্রথমে তার বাম পা ফেলেন। বাম পা? এর কোনো বিশেষ অর্থ আছে কি? প্রাচীন যুদ্ধবিদ্যা আর বাস্তুশাস্ত্র অনুযায়ী শত্রুর ডেরায় বাম পা আগে ফেলাটা এক ধরনের মনস্তাত্ত্বিক আক্রমণ, বা বলতে পারেন নেতিবাচক শক্তির প্রবেশ হিসেবে ধরা হয়। ও আচ্ছা। তার মানে প্রথম কদম থেকেই তিনি একজন আক্রমণকারীর মানসিকতা নিয়ে এগোচ্ছিলেন, শুধু একজন সাধারণ পথিকের মতো নয়। একদম। আর এর পরপরই তো লঙ্কনির সাথে তার সেই বিখ্যাত লড়াইয়ের ঘটনাটা ঘটে, লঙ্কার প্রধান প্রহরী। হ্যাঁ হ্যাঁ, এই লঙ্কিনীকে তিনি পরাস্ত করেন, কিন্তু কিন্তু তাকে হত্যা করেন না। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, তিনি চাইলে তো এক আঘাতেই লঙ্কিনীকে শেষ করে দিতে পারতেন, তাই না? পারতেন তো বটেই, কিন্তু একজন সেন্ট্রি বা পাহারাদারকে মেরে ফেলার মানেই হল পুরো শহরের অ্যালার্ম বাজিয়ে দেওয়া। রাইট। তিনি শুধু তাকে নিষ্ক্রিয় করে রাস্তাটা পরিষ্কার করলেন। এটা তো নিখুঁত অপারেশনাল সিকিউরিটির একটা দারুণ উদাহরণ। আপনার এই পয়েন্টটা ধরেই যদি এগোই, লঙ্কিনীকে পরাস্ত করার পর হনুমান যে কাজটা করলেন সেটা আরও বেশি চমকপ্রদ। কিরকম? তিনি সোজা সীতাকে খুঁজতে না গিয়ে পুরো শহরের একটা রিকনেসেন্স বা নজরদারি শুরু করলেন। সোর্সগুলো খুব স্পষ্টভাবে লঙ্কার স্থাপত্যের বর্ণনা দেয়। মানে ওই কুমিরে ভরা পরিখা, স্বর্ণখচিত উঁচু প্রাচীর। হ্যাঁ, এবং বিভিন্ন সামরিক চেকপোস্ট। হনুমান কিন্তু এসব এড়িয়ে যাননি। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে পাহারাদারদের ডিউটি বদলের সময়, অস্ত্রাগারের অবস্থান আর স্বয়ং রাবণের প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা মেপে নিচ্ছিলেন। আর ঠিক এখানেই আমার মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছিল এই সোর্সগুলো পড়ার সময়। কি প্রশ্ন? ধরুন, যদি তার একমাত্র উদ্দেশ্য শুধুই সীতাকে খুঁজে বের করা হয়, তাহলে হাতি, রাস্তাবল, অশ্বশালা আর 1,00,000 সৈন্যের পাহারায় থাকা প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা জরিপ করার কি দরকার ছিল? খুব লজিক্যাল প্রশ্ন। মানে এসব তো কোনো উদ্ধার অভিযানের অংশ হতে পারে না। এটাকে যদি আমরা আজকের দিনের কভার্ট অপারেশনের সাথে মেলাই, মনে হবে তিনি রীতিমতো শত্রুর লজিস্টিক্স ম্যাপ করছিলেন, একটা প্রি ইনভেশন রিকনেসেন্স। হ্যাঁ,
আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল হনুমান খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে রাবণের মতো চরম অহংকারী একজন রাজা বিনা যুদ্ধে সীতাকে ফেরত দেবে না। যুদ্ধ যে অনিবার্য এটা তিনি আগেই বুঝে গিয়েছিলেন। একদম। তাই তিনি শুধুমাত্র গুপ্তচর হিসেবেই সেখানে যাননি, তিনি রামের সেনাবাহিনীর একজন অগ্রগামী স্কাউট হিসেবে ভবিষ্যৎ আক্রমণের জন্য প্রয়োজনীয় প্রতিটি ডেটা সংগ্রহ করছিলেন। রাইট, কোথায় আক্রমণ করলে শহরের পতন দ্রুত হবে সেটা বোঝার জন্য এই ম্যাপিংটা খুব জরুরি ছিল। তো তথ্য সংগ্রহ তো হলো, এরপর তিনি অশোকবাটিকায় পৌঁছালেন, সীতার খোঁজ পেলেন। রামের আংটিও দিলেন। হ্যাঁ, আর সীতার কাছ থেকে চূড়ামণিও নিলেন। মানে সাধারণ অর্থে তো গুপ্তচরের কাজ এখানেই শেষ, তাই না? এরপর তিনি নীরবে রাতের অন্ধকারে যেমন এসেছিলেন তেমনই ফিরে যেতে পারতেন। কিন্তু তিনি তা করলেন না। ঠিক, তিনি বেছে নিলেন এক চরম উস্কানির পথ। তিনি ইচ্ছে করে রাবণের সাধের অশোকবাটিকা ধ্বংস করতে শুরু করলেন, গাছপালা উপড়ে ফেললেন, প্যাভিলিয়ন গুড়িয়ে দিলেন। এটাকে একটা মৌচাকে ঢিল মারার সাথে খুব সহজেই তুলনা করা যায়। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মানে কেন তিনি ইচ্ছে করে এই ঢিলটা মারতে গেলেন? কারণ তিনি শুধু সৈন্যবাহিনীকে বের করেই আনতে চাননি, তিনি দেখতে চাইছিলেন ওই মৌমাছিগুলোর চেন অফ কমান্ড কিভাবে কাজ করে। মানে তাদের রিঅ্যাকশন টাইম কেমন সেটা দেখার জন্য। হ্যাঁ, গুপ্তচর বৃত্তির একটা বড় নিয়ম হল শত্রুর এলিট ফোর্সের আসল শক্তি কতটা তা দূর থেকে বোঝা যায় না। তাদের শক্তি বুঝতে হলে তাদের মাঠে নামাতে হয়। এই ধ্বংসযজ্ঞ চালিয়ে হনুমান রাবণকে বাধ্য করেছিলেন তার সেরা সেনাদের পাঠাতে। আর সেই পাঠানো সেনাদের তালিকাটা খেয়াল করলে একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে। তিনি কিন্তু প্রথমেই রাবণের মূল সেনাপতিদের সাথে লড়েননি। না, সোর্স বলছে প্রথমে এলো ৮০,০০০ কিঙ্কর রক্ষী, যারা আসলে সাধারণ পদাতিক সৈন্য। হনুমান তাদের নিশ্চিহ্ন করলেন। এরপর এলো জম্ভুমালী, তারপর মন্ত্রীদের ৭ পুত্র, এরপর ৫ জন প্রধান সেনাপতি, আর সবশেষে স্বয়ং রাবণের পুত্র যুবরাজ অক্ষুমার। মানে তিনি একে একে তাদের সবাইকে হত্যা করলেন। এটা যেন একটা ভিডিও গেমের লেভেল আপ করার মতো ব্যাপার। হা, ঠিক বলেছেন। তিনি ধীরে ধীরে শত্রুর চাপ বাড়াতে দিচ্ছিলেন, যাতে তাদের প্রতিরক্ষার প্রতিটি স্তরের দুর্বলতা তিনি চিনে নিতে পারেন। তার মানে এই পর্যায়ক্রমিক লড়াইটা আসলে একটা স্ট্রেস টেস্ট ছিল। একদম তাই। লঙ্কার সামরিক ব্যবস্থা কতটা চাপ নিতে পারে হনুমান সেটা পরীক্ষা করছিলেন। আর এই উস্কানির চূড়ান্ত পর্যায়ে রাবণের আর এক পুত্র ইন্দ্রজিৎ এসে উপস্থিত হয়, যে কিনা অত্যন্ত শক্তিশালী যোদ্ধা ছিল। হ্যাঁ, এবং সে যখন দেখল যে সাধারণ অস্ত্রে কাজ হচ্ছে না, তখন সে তার সর্বোচ্চ অস্ত্র মানে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করে। আর এখানে একটা বিষয় খুব সূক্ষ্মভাবে খেয়াল করার মতো। কি সেটা? সোর্সগুলো জানাচ্ছে যে হনুমানের উপর ব্রহ্মার আশীর্বাদ ছিল, মানে ব্রহ্মাস্ত্র তাকে আটকে রাখতে বা ক্ষতি করতে পারত না। তা সত্ত্বেও তিনি এই অস্ত্রের বাঁধনে নিজেকে ধরা দিলেন। শত্রুগুলোর এই জায়গাটা পড়তে গিয়েই আমার মনে একটা নতুন চিন্তার উদয় হয়েছিল। ব্রহ্মাস্ত্র তাকে আটকাতে পারবে না জেনেও তিনি ধরা দিলেন। এর মানে তো দাঁড়ায় এটি কোনো পরাজয় ছিল না। তাহলে কি ছিল? এটি ছিল একটি ট্রোজান হর্স কৌশল। মানে বাইরে থেকে শহরের ম্যাপ তো করা হয়ে গেছে, এবার দরকার শত্রুর মূল কমান্ড সেন্টারে ঢোকা। তিনি ইচ্ছা করেই ধরা দিয়েছিলেন যাতে তাকে সরাসরি রাবণের রাজসভায় নিয়ে যাওয়া হয়। একদম সঠিক বিশ্লেষণ। শত্রুর শীর্ষ নেতৃত্বকে খুব কাছ থেকে দেখা, তাদের অহংকার আর মনস্তত্ত্ব বোঝা একজন গুপ্তচরের জন্য সবচেয়ে বেশি জরুরি। রাইট, রাবণ কতটা শক্তিশালী, তার মন্ত্রী পরিষদ কিভাবে কাজ করে, এসব বোঝার জন্য এটা একটা টিকিট ছিল। হ্যাঁ, কে রাবণের কথায় সায় দেয় আর কে স্বাধীনভাবে চিন্তা করতে পারে, এই সবকিছু মূল্যায়নের জন্যই তিনি স্বেচ্ছায় বন্দী হয়ে রাবণের দরবারে পৌঁছান। যা ছিল তার গুপ্তচর বৃত্তির চূড়ান্ত সাফল্য। তো সেখানে পৌঁছে তিনি নিজেকে রামের দূত হিসেবে পরিচয় দেন এবং রাবণকে সতর্ক করেন। রাবণ স্বভাবতই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার নির্দেশ দেয়। কিন্তু ঠিক তখনই রাবণের ভাই বিভীষণ সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রাজধর্ম বা কূটনীতির নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে দূতকে হত্যা করা অপরাধ। আর এই ঘটনাটাই কিন্তু হনুমানকে রাবণের প্রশাসনের একটা বড় ফাটল দেখিয়ে দেয়। মানে লঙ্কার সবাই যে অন্ধভাবে রাবণকে সমর্থন করে না সেটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, সেখানে যে রাজনৈতিক ভিন্নমত আছে সেটা হনুমান বুঝে যান।
আর রাবণ তখন এমন এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় যা তার সম্পূর্ণ পতন ডেকে আনে। লেজে আগুন ধরানোর সিদ্ধান্তটা। ঠিক, সে সিদ্ধান্ত নেয় হনুমানের লেজে আগুন ধরিয়ে তাকে পুরো শহর ঘোরানোর। আমরা যদি বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, রাবণের এই সিদ্ধান্তটি ছিল চরম অহংকারের বহিঃপ্রকাশ। সে ভেবেছিল এর মাধ্যমে সে হনুমানকে জনসম্মুখে অপমান করবে। হ্যাঁ, একজন একনায়ক যখন যুক্তির চেয়ে ইগোকে বেশি গুরুত্ব দেয়, তখন ঠিক এমন ভুলই হয়। এই প্রশাসনিক ব্যর্থতাই তার পতন ডেকে এনেছিল। সামরিক ভাষায় এটাকে বলা যায় শত্রুর টাকায় নিজের সার্চ লাইট জ্বালিয়ে নেওয়া। মানে রাবণ ভেবেছিল সে হনুমানকে অপমান করছে, কিন্তু আসলে সে হনুমানকে দিনের আলোতে পুরো লঙ্কা শহরের একটা ফ্রি গাইডেড ট্যুর দিয়ে দিল। দারুণ বলেছেন। রাতের বেলা মশার রূপ ধরে যে স্থাপনাগুলো হয়তো হনুমানের নজর এড়িয়ে গিয়েছিল, দিনের বেলায় খোদ রাবণের নিজের লোকেরাই তাকে সেগুলো দেখিয়ে দিল। আর সোর্সগুলো একটা দারুণ বর্ণনা দেয় এখানে। লেজে আগুন দেওয়া মাত্রই হনুমান নিজের আকার বাড়াতে শুরু করেন, যার ফলে রাক্ষসদের প্রচুর কাপড় ও তেল খরচ করতে হয়। মানে তারা নিজেদের ঘরের কাপড়-চোপড় পর্যন্ত এনে লেজে জড়াতে থাকে। শত্রুর রসদ শত্রুর বিরুদ্ধেই ব্যবহার করার এর চেয়ে ভালো কৌশল আর কি হতে পারে? এর সাথে আরেকটা চমৎকার বিবরণ প্রাচীন গ্রন্থগুলোতে পাওয়া যায়। হনুমানের লেজে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু তিনি কোনো শারীরিক যন্ত্রণা অনুভব করছেন না। হ্যাঁ, কারণ সোর্স বলছে সীতার প্রার্থনা আর অগ্নিদেবের সহায়তায় হনুমান তার লেজে বরফের মতো শীতলতা অনুভব করছিলেন। ঠিক, আমরা যদি এটাকে একটু রূপক অর্থে দেখি, এর মানে দাঁড়ায় চরম বিশৃঙ্খলা আর বিপদের মাঝেও হনুমানের মাথা ছিল বরফের মতো ঠান্ডা। রাইট, তার এই অপারেশনাল ফোকাস তাকে চারপাশের সবকিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করেছিল। কোথায় অস্ত্রাগার, কোথায় আস্তাবল, সব তার ব্রেনের রেকর্ড হয়ে যাচ্ছিল। আর এই দিনের আলোতে সবকিছু চিনে নেওয়ার পর হনুমান তার শেষ পদক্ষেপটি গ্রহণ করেন। শহরের সামরিক পরিকাঠামো ধ্বংস করা। হ্যাঁ, হঠাৎ তিনি ছোট হয়ে বাঁধন থেকে মুক্ত হন, একটা লোহার রড হাতে নিয়ে প্রহরীদের হত্যা করেন এবং আবার বিশাল আকার ধারণ করে শহরের ছাদে ছাদে লাফিয়ে বেড়াতে শুরু করেন। শুরু হয় সেই বিখ্যাত লঙ্কা দহন। এখন কারো মনে হতে পারে একটা রাগী বানর এলোপাতারি এদিক ওদিক লাফাচ্ছে আর আগুন লাগছে, কিন্তু না, সোর্সগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে লঙ্কার হাই ভ্যালু অ্যাসেটস বা উচ্চপদস্থ রাক্ষসদের বাড়িঘর পুড়িয়েছেন। একদম, এই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বাছাই করাটাই প্রমাণ করে যে এটি কোনো সাধারণ ধ্বংসযজ্ঞ ছিল না। তিনি প্রহস্থ, মহাপার্শ্ব, ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণ আর স্বয়ং রাবণের প্রাসাদে আগুন লাগান। তিনি কিন্তু সাধারণ নাগরিকদের বস্তিতে আগুন লাগাননি। না, তিনি রথ, ঘোড়া, হাতি এবং অস্ত্রাগার ধ্বংস করে লঙ্কার লজিস্টিক্সকে একেবারে পঙ্গু করে দেন। যে সেনাপতিরা নিজেদের দুর্ভেদ্য মনে করত, তারা দেখল যে তাদের নিজেদের শোবার ঘরই নিরাপদ নয়। ঠিক যেন আধুনিক যুদ্ধের অত্যন্ত নিখুঁত কোনো সার্জিক্যাল স্ট্রাইক। তাহলে এর মানে আসলে কি দাঁড়ালো? এর মানে হলো এটি কোনো অন্ধ ক্রোধের পরিণতি ছিল না, কিন্তু এর মধ্যেও তার যে অপারেশনাল কন্ট্রোল ছিল সেটা ভাবতে অবাক লাগে। কোন দিকটার কথা বলছেন? পুরো শহর জ্বলছে, অথচ তিনি বিভীষণের বাড়ি আর অশোক বাটিকা যেখানে সীতা ছিলেন সেখানে কিন্তু আগুন লাগাননি। সীতার বিষয়টা তো স্বাভাবিক, কিন্তু চারপাশের এত ডামাদোলের মাঝেও বিভীষণের বাড়িটি চিনে তাকে অক্ষত রাখা, এটা তো এক ধরনের পলিটিক্যাল সাবভার্সন বা রাজনৈতিক অন্তর্ঘাত। একদম ঠিক ধরেছেন। বিভীষণের বাড়িটি অক্ষত রাখার মাধ্যমে হনুমান রাবণের প্রশাসনে একটি সুস্পষ্ট বিভাজন তৈরি করেছিলেন। মানে শহরের অন্যদের কাছে বার্তা চলে গেল যে বিভীষণ আলাদা। হ্যাঁ, বিভীষণ যে ধার্মিক এবং ধর্ম মেনে চললে চরম প্রলয়ের মাঝেও সুরক্ষিত থাকা যায়, এই বার্তাটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এই ধ্বংসযজ্ঞ নিয়ে কথা বলতে গিয়ে সোর্সগুলোতে একটা অত্যন্ত রোমাঞ্চকর উপাখ্যান পাওয়া যায়, যা এই ঘটনাটিকে শুধু মাটির পৃথিবীর লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখে না। আপনি শনিদেবের ঘটনার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন আধ্যাত্মিক ধারাভাষ্য মতে রাবণ তার পুত্র মেঘনাদের জন্মের সময় গ্রহগুলোকে জোর করে অনুকূল অবস্থানে রাখতে বাধ্য করেছিল, কিন্তু শনিদেবেতে রাজি না হওয়ায় রাবণ তাকে একটি অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখে। এটি আসলে রাবণের স্বৈরতান্ত্রিক মানসিকতার চূড়ান্ত রূপ।
সে মহাজাগতিক নিয়ম বা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যালেন্সকেও নিজের শক্তির জোরে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। রাইট। আর লঙ্কা দহনের এই চরম বিশৃঙ্খলার সুযোগে হনুমান সেই কারাগারে পৌঁছান এবং শনিদেবের আর্তনাদ শুনে তাকে মুক্ত করেন। শনিদেব খুশি হয়ে বর দেন যে হনুমানের ভক্তদের ওপর তার কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই ঘটনাটি কি প্রমাণ করে না যে হনুমানের অভিযানটি শুধুমাত্র রামের ব্যক্তিগত মিশন ছিল না? হ্যাঁ, এটি যেন পুরো মহাবিশ্বের ভারসাম্য রক্ষার একটি মিশন ছিল। একদম। হনুমান কেবল একজন বার্তাবাহক ছিলেন না, রাবণের অহংকার আর মহাজাগতিক শৃঙ্খলায় রাবণের হস্তক্ষেপকে ভেঙে দিয়ে গ্রহ নক্ষত্রের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য তিনি ছিলেন এক ঐশ্বরিক মাধ্যম। দারুণ একটা পয়েন্ট। এরপর লঙ্কা ধ্বংসের পর এবং সীতার নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর হনুমান ফিরে গেলেন রামের কাছে। তার সংগৃহীত বুদ্ধিমত্তা সরবরাহ করতে। হ্যাঁ, তিনি ফিরে এসে রামকে সীতার দেওয়া সেই চূড়ামণি প্রদান করলেন। কিন্তু এরপর তিনি যা দিলেন তা কোনো সাধারণ দূতের কাজ নয়। তিনি লঙ্কার প্রতিরক্ষার একটি বিস্তারিত সামরিক প্রতিবেদন পেশ করলেন। সোর্সগুলোতে এই প্রতিবেদনে যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে তা অবাক করার মতো। তিনি পরিষ্কারভাবে জানালেন যে লঙ্কার পূর্ব গেটে ২১,০০০ সেনা, দক্ষিণ গেটে ১ লাখ, পশ্চিম গেটে ১০ লাখ এবং উত্তর গেটে ১ কোটি সেনা মোতায়েন আছে। জাস্ট ভাবুন, একজন সাধারণ গুপ্তচর শুধু খবর নিয়ে আসে, কিন্তু হনুমান শত্রুর দুর্গ পরিদর্শন করেছেন, তাদের মনস্তত্ত্ব ভেঙে দিয়েছেন এবং যুদ্ধ শুরুর আগেই শত্রুর ২৫% শক্তি নিঃশেষ করে এসেছেন। হ্যাঁ, তিনি তো জানিয়েই দিলেন যে পরীক্ষাগুলো ধ্বংসস্তূপে ভরিয়ে দিয়েছেন, যাতে পদাতিক বাহিনীর পার হতে সুবিধা হয়। আর হনুমানের এই নিখুঁত সামরিক প্রতিবেদনই রামের বানর সেনাকে একটি সুশৃঙ্খল আক্রমণকারী বাহিনীতে রূপান্তরিত করেছিল। এর ওপর ভিত্তি করেই রাম তার যুদ্ধের ছক কষেন। আসলে আজকের এই পুরো আলোচনার সূত্রগুলোকে একসাথে মেলালে লঙ্কা দহনকে আর কেবল একটি পৌরাণিক ধ্বংসযজ্ঞ মনে হয় না। এটি ছিল বুদ্ধিমত্তা, গুপ্তচরবৃত্তি, সামরিক উস্কানি এবং সুনির্দিষ্ট অন্তর্ঘাতের এক অনন্য সংমিশ্রণ। হনুমান এখানে তার দ্বৈত সত্তার মানে ওই অগ্নিশর্মা যোদ্ধা আর অনুগত গুপ্তচরের সফল সমন্বয় ঘটিয়েছিলেন। এবং এই আলোচনা থেকে আমাদের শেখার বিষয় হল, প্রকৃত শক্তি শুধু শারীরিক সক্ষমতায় থাকে না, তীব্র আবেগ ও রাগের মাঝেও কিভাবে মাথা ঠান্ডা রেখে সুনির্দিষ্ট লক্ষ্য হাসিল করতে হয়। হনুমান তার শ্রেষ্ঠ উদাহরণ। রাইট। যেমন সোর্স বলছে, লঙ্কা পোড়ানোর পর এক মুহূর্তে তার মনে অনুশোচনা এসেছিল যে তিনি হয়তো সীতাকেও পুড়িয়ে ফেলেছেন। কিন্তু সেই চরম উদ্বেগের মাঝেও তিনি নিজের বুদ্ধিমত্তাকে হারাননি। দ্রুত পরিস্থিতি যাচাই করে সীতার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। একেবারে ঠিক। তো আজকের এই আলোচনায় শেষে একটি নতুন এবং চমকপ্রদ চিন্তার খোরাক দেওয়া যাক, যা হয়তো মূল সোর্সগুলোতে সরাসরি বলা নেই, কিন্তু এই ঘটনা থেকেই উঠে আসে। বলুন। যদি হনুমান সম্পূর্ণ একা এবং নিরস্ত্র অবস্থায় বিশ্বের সবচেয়ে সুরক্ষিত একটি শহরের 1/4 ধ্বংস করে দিতে পারেন, তবে যুদ্ধের প্রকৃত অর্থ কী দাঁড়ায়? মানে একটি সুতীক্ষ্ণ, অকম্পিত ও স্থিতিশীল মন কি রাবণের ব্রহ্মাস্ত্র বা আজকের দিনের যে কোনো আধুনিক মারণাস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক নয়? এই চিন্তার সাথেই আজকের বিস্তৃত আলোচনা এখানেই শেষ করছি। ভাববেন কিন্তু।